আন্দোলন আন্দোলন আন্দোলন। ঢাকা শহর এখন আন্দোলনের শহর হয়ে গিয়েছে, আর শাহবাগ চত্বর আন্দোলনের স্থান হয়ে গিয়েছে। আন্দোলন যেন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটু কাশি দিলেও আন্দোলন, একটু কি বলবো, একটা খারাপ কথা মুখ দিয়ে চলে আসছিল, কিন্তু বলতে পারলাম না বিবেকের তাড়নায়, কারণ ওদের মতো তো আমরা শিক্ষা পাইনি, তাই বলতে পারলাম না। আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন, নেগেটিভভাবে নিয়ে নেবেন, ভাববেন যে আমিও আওয়ামী লীগের চামচা, আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবেন আমার মধ্যে, কারণ আজকের আন্দোলনে তাই হচ্ছে। ভুক্তভোগীরা যারা এসে সাহায্য চাচ্ছে, রাস্তা পার হতে চাচ্ছে, তাদের গাড়ি যেতে দিতে চাচ্ছে, রুগী দেখতে যেতে চাচ্ছে, যে মেডিকেলে রুগী দেখতে যাবে, কারণ শাহবাগ চত্বরটা হচ্ছে এইখানে আমরা যদি ধরি চারদিকে চারটা রাস্তা, চারটা মানে 8টা রাস্তা আসা যাওয়া যদি আমরা ধরি, আর ওইখানে বেশ কয়েকটা পিজি থেকে নিয়ে নাম করা বাংলাদেশ বড় মেডিকেল, পিজি, বারডেম, অনেকগুলি হাসপাতাল সেখানে যাচ্ছে, তখন এই সবাইকে এটা নিয়ে যখন যেতে দিচ্ছে না, তর্ক করছে, তখনই তাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এই আন্দোলনের কয়েকটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ক্লিপগুলি দেখার অনুরোধ রইল। তারপর আসছি আমি ভিডিওর মূল অংশে। আমার রোগী লাইফ সাপোর্টে আমি যেতে পারবো না দেখতে, এটা কোন ধরনের ভাই? রোগী থাকতো না, হ্যাঁ আপনার কমন সেন্স থাকতো না, হ্যাঁ আপনার কমন সেন্স, আপনি বাকি কথা বেশি, আপনি কেন যেতে দিবেন না? যদি হয় ওই শোনেন, এই মেয়ে যদি হয় কোন কি হবে? না যদি রোগী যদি হয় কি হবে কোন? হ্যাঁ আপনার কি হবে? বিচার না আমার বিচার হবে, যদি হ্যাঁ না ওনার বিচার হবে, না আমার বিচার হবে। আপনার কোনো উত্তর দিয়ে বললাম ওনারা উনি বার্গেনিং করে, স্যার কেউ বার্গেনিং করে না। যদি রোগী থাকে আপনি কার্ড ছেড়ে দিব, আপনার সাথে চিন্তা করেন, একজন পেশেন্টের অভিভাবক যাবেন পেশেন্ট দেখতে মেডিকেলে, তাকে যেতে দেওয়া হচ্ছে না, সে বাইক নিয়ে যাবে, বাইক নিয়ে তাকে যেতে দিচ্ছে না, এবং তারা তাকে অভিভাবককে বলছে যে কমন সেন্সের অভাব। আরে ভাই, তোদের কিসের কমন সেন্স? তোদের এমন কমন সেন্স যে রুগী দেখতে দিচ্ছিস না, যানজটে পুরা ঢাকা শহর আজকে জ্যামে ভরে গেছে, মানুষ সময় মতো অফিসে যেতে পারছে না, অফিস থেকে সময় মতো বাসায় ফিরতে পারছে না, তোদের আবার কমন সেন্স। আবার ওরা নাকি জুলাই যুদ্ধ করে ওরা দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন করেছি কি এইসব করার জন্যে? দেশ স্বাধীন করেছে এই জনসাধারণের ভোগান্তির জন্যে। পুরোটা ঢাকা শহর আজকে যে কেউ সময় মতো তাদের কাজকর্ম করতে পারছে না, কি যে অবস্থা। এবং দিনমজুর যারা প্রতিদিন অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায় এনে যে টাকাটা পাবে সেটা দিয়ে প্রতিদিন বাজার করে যারা পেট ভরে খায়, আজকে তারাও জ্যামে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে তাদেরও ইনকাম হচ্ছে না। যেখানে তারা সারাদিনে হয়তো বা ধরেন, আমরা যদি সে একটা হিসাব করি যে 5 থেকে 6টা ভাড়া তারা পায়, সেই জায়গায় তারা একটা ভাড়া নিয়ে বসেছে, কারণ ও এক রুটেই বসে আছে কয়েক ঘন্টা। কারণ আমার হাজব্যান্ড গিয়েছে তো মহাখালী থেকে মতিঝিলে, সে ওইখানে ছিল 2 ঘন্টা বসে থেকেছিল শাহবাগের জ্যামে যাওয়ার পথে। তাইলে বুঝেন যে ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম। আমি তো আপনাদেরকে কিছুটা অংশ জাস্ট দেখাইছি, সবাই প্রত্যেকটা পাবলিক ওদের উপরে খেপে গিয়েছে, কি পরিমাণ জ্যামে বসে থাকতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখানে তো শুধু সাধারণ পাবলিক না, এই যে এই ভদ্রলোকের কথা আপনারা শুনেন। চিন্তা করেন, একটা গাড়ি ছেড়ে কি হবে? একটা গাড়ি ছেড়ে দিলে ভাই, আমি ওই রাস্তায় গেছি, ওই রাস্তায় সব রাস্তা ব্লক করে রেখে, হ্যাঁ চতুর্দিকে জ্যাম, আমি ঢুকতেই পারি নাই। বলছি তো ভাই, ওনারা তো মানেই না তো। এই ভদ্রলোকের রোগী, স্ট্রোক করা রোগী মেডিকেল বারডেমে অ্যাডমিশন আছে, সে আসছে লালবাগ থেকে।
তাকে যেতে দিচ্ছে না, মানে সে রুগীর কাছে যাবে তাকে যেতে দিবে না। এখন বলেন যে এই রকম যদি তারা করে, শাহবাগের মতো ব্যস্ততম একটা পয়েন্ট, ব্যস্ততম জায়গা, তোরা বাবা আন্দোলন করবি কর, তোরা আন্দোলনের জন্যে ঢাকার পাশে কোনো জায়গা বেছে নে, কোনো একটা মাঠ বেছে নে যে ওইখানে তোরা আন্দোলন করবি। তোরা কেন হচ্ছে সব সময় যত কিছু হোক, যে কিছু আন্দোলন হোক, সব কিছু আইসা কি শাহবাগই করতে হবে? এই ব্যস্ততম একটা স্থানে যেখানে 8টা রাস্তা রয়েছে, মানে 4 দিক থেকে আসা যাওয়া হয় গাড়ি ঘোড়া মানুষ, সেই রাস্তাটাই তোরা যদি দখল করে রাখিস, ওদের আন্দোলনে জুলাইয়ের যোদ্ধাদেরকে নিয়ে মানে রাস্তাটা পুরো ব্লক না, একজন দেখালো যে অনেকটুকু যে জায়গা খালি আছে, এত মানুষ নাই, তারপরেও তারা গাড়ি যেতে দিচ্ছে না। এই যে এই ভদ্রলোক কিন্তু ওই ভদ্রলোকের সঙ্গে আসছে, উল্টা বলতেছে ওনাকে হেঁটে গিয়ে দেখে আসতে, আর ওই যে বয়স্ক ভদ্রলোক ওনাকে যেতে দিবে না, কারণ উনি হেঁটে যেতে পারবে না, উনি গাড়ি নিয়ে যেতে হবে, গাড়ি নিয়ে ওরা যেতে দিবে না। বেশি নাই, পাবলিক ভোগান্তি না করে একটু চলাচলের ব্যবস্থা রাখতে পারতো। 1 ঘন্টার মতো আমরা এই সিগনালে আটকে রয়েছি। ওই দিক দিয়ে সার্জন ব্যারিকেড উঠিয়ে দেওয়ার পরে আমরা ঢুকছি, ঢুকে শাহবাগে আটকে গেলাম, ঘন্টার মতো আটকে রয়েছি। এখানে অনেক রুগী টুকি আছে, অ্যাম্বুলেন্স তারা বলতে আছে যে সবাই ব্যাগে দিয়ে চলে যাওয়ার। আমার চাচা, আপন চাচা, সে মারা গেছে 3টার দিকে ভিজিটে। সে তাকে নিয়ে গেছে লাশের গাড়িটা, এখন আমাদের গাড়ি, আমরা যাবো বাউফল, পটুয়াখালী বাউফলে যাবো। কোনো মানুষের কষ্ট দিয়ে আমরা আন্দোলন করব না, কিংবা আমরা রাস্তা বন্ধ করে রাখবো না। এই জন্য আমরা এই আন্দোলন করি নেই, রাস্তা বন্ধ করার জন্য, মানুষের কষ্ট দেওয়ার জন্য, মানুষকে আমরা আরো কষ্ট থেকে লাঘব হয় সেই জন্য স্বৈরাচার তাড়াইছি। এখন যদি আবার আমরা এরকম করি তাহলে তো আবার মানুষ কি পাইল? শুনছেন তো এই ভদ্রলোকের কথা, এই ভদ্রলোকের কথাগুলি আমার খুবই ভালো লেগেছে, যে মানুষ কি পেল, দ্বিতীয়বার দেশ স্বাধীন করলো, স্বাধীনতার জন্যে অনেক দামাল ছেলেরা তাদের জীবন দিল, রক্ত দিল, তারপরে স্বাধীন দেশের নমুনা হচ্ছে এই শাহবাগ চত্বরে ঘন ঘন আন্দোলন। আমরা সেখানে বিপদে এই অবস্থা, পিছিয়ে যেতে পারি না, সামনে তারা বুকের এই অংশটাতে 2-3 বার আঘাত করে কাভার করতে যায়, তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে উল্টা মারলো সাংবাদিকদের, মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি আওয়ামী লীগের দোষর। এরকম একটি ঘটনা আবার কোনো ট্যাগিং দেয়, সেটা কোনোভাবেই কাম্য না। এই জন্য আমরা মূলত তাদের যে আন্দোলন সেটা আজকে আমরা বয়কট করে এক প্রকার নীরব স্থানে কিন্তু দখল করে আছি। এবং আসলে আমি এখানে যখন সংবাদ কভারেজ করছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের পুরো মানুষের তো ক্ষুব্ধ কেন? আসলে এটা জিজ্ঞেস করার পর একজন হচ্ছে আমার বুকে এভাবেই হচ্ছে আঘাত করে, এই জায়গায় আঘাত করে, এখন হচ্ছে আমার বুকের যে হাড়টা এটা স্বাভাবিকের তুলনায় একটু উপর দিকে আর কি অস্বাভাবিক হয়ে গেছে, এখন এই জায়গা একটু অনেকটাই বাইরে গেছে স্বাভাবিকের তুলনায়। আসলে যেই পথচারীরা চলাচল করছিল, পথচারীরা ক্ষুব্ধ হয়েছিল, মানে আন্দোলনকারী পথচারীদের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হচ্ছিল, অনেকের সাথে তর্কাতর্কি বাকবিতণ্ডা, হাত লাগালাগির অবস্থায়। তখন গণমাধ্যম কর্মীরা তাদের যে ফুটেজগুলো সেগুলো তারা নিচ্ছিল, নেওয়ার অবস্থায় ওনারা বারবার বারণ করছিল যেন ফুটেজ নেওয়া যাবে না। আসলে গণমাধ্যম করে যখন ফুটেজ নিতে যায় তখন তাদেরকে মোবাইল নিতে বারণ করে, তারপরে হচ্ছে ফুটেজ নেওয়ার সময় আমিও আমার যেই গায়ে তারা বুকের এই অংশটাতে 2-3 বার আঘাত করার পরে এটা আমার অস্বাভাবিকভাবে বুকের হাড়টা বাঁকা হয়ে যায়। এখন এটা তো হচ্ছে চিপা মার বলা চলে, যেটা হচ্ছে এটা যে হাড়টাতে লাগছে সেই হাড়টা এখন অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে না, আর সময় যাওয়ার সাথে সাথে সেই হাড়টা একটু মনে হচ্ছে বেশি একটু বেঁকে যাচ্ছে। আমি রনি দিনে কাজ করি। সকাল থেকে আমরা কিন্তু তাদের এই যে অবস্থা ব্লকেট কর্মসূচি কিন্তু শাহবাগে আমরা তাদের পক্ষেই কিন্তু লাইভ দিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষেই কথা বলছি। তারা কি করছে, যখন সাধারণ মানুষ এই দিক দিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে যদি তাদেরকে প্রতিবাদ করে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়। যখন হচ্ছে সাংবাদিকরা কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে ওনাকে যদি যখন ভাই শুধু না আরও কয়েকজন যে তাকে জিজ্ঞাসা করে যে তার দোষ কি, বলে কি সে আওয়ামী লীগের দোষর। উল্টা মারলো সাংবাদিকদের, মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। ভাই কোটা আন্দোলন করা হয়েছে
বৈষম্যর কারণে। আজকে এখানে সাংবাদিকরা পুরো বৈষম্যর শিকার হয়েছে, মানে পুলিশদেরকে মারে, সাংবাদিকদের মারে, এটা কোনো কথাই না। আমাদের সাংবাদিক ভাই বোনরা ওদের পক্ষে কথা বলার কারণে মার খাবে? এটা বলেন আপনারা। আমাদের ভাই বোন সকাল ধরে তো ওদের পক্ষে কথা বলছে, তারপরে কেন আমাদের ভাইরা মার খাবে? একজন না, যাই দিন ঢাকা পোস্ট আরো কয়েকজন ভাইকেই তারা গায়ে হাত দিয়েছে। তারপরে যদি কেউ ওদের সাথে কথা বলতে যায়, ওরা বলে কি যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ। আমরা গণমাধ্যম কর্মীরা কি কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ছাত্রলীগ হয়ে যাবো, আওয়ামী লীগের দোসর হয়ে যাবো? হামলা করছে বারবার। শুধু আমাদের না, এখানে যদি সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে, তাদেরকে বলছে ভাই আমাদের রুগী আছে, তাদেরকে প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা দাবি করছে যে তারা জুলাই সনদের জন্য এসেছে, কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করতে পারে না। তারা যেটা করতেছে এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে। কারণ যদি এরা জুলাই যুদ্ধ হতো তাহলে তো তারা সাধারণ মানুষের হয়রানি করতো না বা দুর্ভোগ সৃষ্টি করতো না। শুধু সাধারণ মানুষেরই না, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে, এবং তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে শাড়ি চুরি পরানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি। আমি দেখিনি বিষয়টা। আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেছে, মানুষ রাস্তায় কিছুতেই মানি না, এগুলি কোনো রাজনীতি না, এগুলি বড় বড় মানুষের ক্ষয়ক্ষতি করতে চাও। শুনলেন তো ওরা এখানে আন্দোলনের নামে কি কি অপকর্ম করছে। আজকে সারাটা দিন রাত পর্যন্ত মানে মানুষকে এত হয়রানি করছে। প্রত্যেকটা গাড়ির চালক থেকে নিয়ে যাত্রীরা সবাই হয়রানি, এবং সবাই ওদের উপরে ক্ষেপে গিয়েছে, এবং এমনও দেখা গিয়েছে যে কেউ কেউ ওদেরকে অভিশাপও দিচ্ছে। এই যে মানুষের অভিশাপ, এই অভিশাপ ওরা কীভাবে নেবে বা অভিশাপকে ওদের গায়ে পড়বে না? অবশ্যই পড়বে। কারণ আমি বাসায় থেকে আজকে যতবার ওদের নিউজ দেখেছি, সেই জুলাই যোদ্ধাদের শাহবাগের আন্দোলন দেখেছি, ততবারই আমার মুখ দিয়ে ওদের জন্য ভালো কিছু বের হয় নাই অভিশাপ ছাড়া। আর আমি তো বাসায়, আমি তো ভোগান্তিতে ছিলাম না, আর যারা ভোগান্তিতে আছে তো অবশ্যই অভিশাপ দিবে। ভদ্রলোক বলছে এরা কি জুলাইয়ের যোদ্ধা? ওই যে সাংবাদিকজন বলল যে ওরা জুলাইয়ের যোদ্ধা দাবি করে, ওরা তো আসল জুলাইয়ের যোদ্ধা হলে এরকম করতো না। আসল তো তাই, সাংবাদিকের গায়ে তারা হাত তুলছে। পুলিশ মানে আমি কিছুক্ষণ পরে ভিডিওটা দেখাবো আপনাদের। পুলিশ যখন আর সহ্য করতে না পারলো, পুরো ঢাকা শহরে জ্যাম লেগে গেল, তখন পুলিশ হচ্ছে ইয়ে করেছে, মানে ব্যারিকেড সরিয়ে দিয়েছে। ব্যারিকেড সরাতে গিয়ে পুলিশের সাথেও অনেক হাতাহাতি হয়ে গিয়েছে তাদের। এই যে ভদ্রলোক তর্ক করছে, এই ভদ্রলোক কি বলছে জানেন? যে আগে আমার পেটে ভাত দেই, তারপরে আমি আন্দোলন করব, তারপরে আমি রাজনীতি করব, দল করব। তাকেও যা ইচ্ছা তা বলছে। এই লোক বলছে যে কেউ আজ পর্যন্ত ভাতের জন্য বাংলাদেশে মরে না এবং মরবেও না। আরে ভাই, তুই কয়টা মানুষের খবর রাখিস, কয়টা মানুষের খবর জানিস? বর্তমানে বাংলাদেশের অবস্থা এত খারাপ, যত বিজনেসম্যানরা আছে সবাই পথের ফকির হয়ে গিয়েছে, পুরো পথে নেমে গিয়েছে। এইরকম অবস্থা হয়ে গিয়েছে, ওয়ার্কারদের বেতন দিতে পারছে না তারা। এমনও আছে, আমার এক পরিচিত একজনের কাছে শুনলাম সে ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটের কিস্তি দিতে পারছে না। তার বাসায় যে হোমমেড, তার বেতন দিতে পারছে না। একজন গার্মেন্টসের মালিকের বর্তমান অবস্থা এই, একটা বছর ধরে কেউ বিজনেস করতে পারছে না বাংলাদেশে। সবার হাতের অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ। তোরা আন্দোলন করলে এই আন্দোলন কর যে দেশের পরিস্থিতি স্বাভাবিক যেন হয়, জনসাধারণের উপকারে আসে, জনসাধারণ ব্যবসা বাণিজ্য চাকরি করে খাক। অনেক কোম্পানি টাকার অভাবে, বিজনেসের অভাবে অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। আর যেসব কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে সেখানে যারা কাজ করেন, জব করেন, সবাই বেকার হয়ে গিয়েছে। তাদের ছেলে আছে, মেয়ে আছে, স্টুডেন্ট, তারা পড়ালেখা করে, তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পথে। কয়েকজনের খবর তোরা রাখিস? তোরা আন্দোলন করলে তাদের জন্য আন্দোলন কর যারা হচ্ছে দিনে দুপুরে র্যাবের পরিচয় দিয়ে বড় বড় এলাকাতে, নামি দামি এলাকাতে কি করছে, চিন্তাই করছে। আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর ক্লিপ দেখাচ্ছি যে অভিশাপ দিয়েছিল, তারপর আবার মূল অংশে আসবো।
দেখছেন এই লোক অভিশাপ দিয়েছিল, এরকম হাজারো মানুষ তাদেরকে আজকে অভিশাপ দিয়েছে, ওরা অভিশাপ প্রাপ্ত হলো। আর এই যে দেখেন পুলিশ সহ্য করতে না পেরে তারা ব্যারিকেড সরাচ্ছে এবং পুলিশের ব্যারিকেডে তারা বাধা দিতে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি হচ্ছে। কারণ কি করবে, পুলিশ ধৈর্যের পরিচয় দিছে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা দেখলো কিন্তু কোনো লাভ হচ্ছে না, ওরা কোনোভাবেই শাহবাগ ছেড়ে দিচ্ছে না বা যানবাহন যেতে আসতে দিচ্ছে না, যার ফলে বাধ্য হয়ে পুলিশ ব্যারিকেড সরাইতে গেছে। এদিক থেকে পুলিশ টানছে, ওই দিক থেকে ওরা টানছে, এই নিয়ে পুলিশের সঙ্গে ওদের বেশ ঝামেলা হয়েছে, খুব হাতাহাতি হয়ে গিয়েছে। ওরা পুলিশকে পর্যন্ত মানছে না, যে এসে ওদেরকে অনুরোধ করছে ছেড়ে দিতে কিংবা যানবাহন চলাচল করতে দিতে বলছে, তাদেরকেই তারা ট্যাগ দিচ্ছে আওয়ামী লীগে। তাহলে কি এখন পুলিশকেও আওয়ামী লীগের ট্যাগ দিবে? আজকে সন্ধ্যায় আমি একটি ভিডিও দেখলাম এবং অবাক হলাম যে লক্ষ্মীপুরে একটা বাসায় ডাকাতি করলো। ডাকাতি মানে চিন্তায় চুরি যেটাই বলেন না কেন, বাসার সব কিছু নিয়ে গিয়ে বাসার সব জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে রেখে গেল এবং যাওয়ার সময় 6 জন ছিল। যাওয়ার সময় 6 জনে মিলে ওই ফ্যামিলির যে গৃহবধূ, সেই গৃহবধূকে ধর্ষণ করে রেখে গিয়েছে। আরে তোরা আন্দোলন করলে এই ছিনতাইকারীর বিরুদ্ধে কর। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন আভিজাত্য এলাকা, যেটা আমি আপনাদেরকে বললাম, আমি কিছুদিন আগে একটা ধানমন্ডি নিউজ দেখলাম, তারপর হচ্ছে সম্ভবত মহাখালী ডিওএসএস মনে হয় আরেকটা নিউজ দেখেছিলাম। এইরকম কলিং বেল টিপে ডিবির পরিচয় দিয়ে বাসায় ঢুকলো, ঢুকে বাসার সব কিছু তারা চুরি করে নিয়ে গিয়েছে। অনেক স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মোবাইল, আইফোন যা পাইছে সব কিছু নিয়ে গিয়েছে। আসলে ওরা ডিবি না। তাইলে তোরা আন্দোলন করলে তাদের বিরুদ্ধে কর, যে দেশে কেন এইগুলি হচ্ছে, কেন হচ্ছে। এই যে আন্দোলন করলে তোরা তাদের বিরুদ্ধে কর, যে প্রশিক্ষণ বিমান যেন কোনো জনবহুল এলাকার উপরে না উড়ায় কিংবা কোনো স্কুল কলেজের উপরে না উড়ায়। এই যে এতগুলি বাচ্চা মারা গেল, এতগুলি মা বাবার সন্তান হারা হলো, এতগুলি শিক্ষক মারা গেল, তোরা এটা রেশ কাটতে না কাটতেই তোরা চলে আসলি আন্দোলনে। কই তোরা তো ওইখানে যাস নাই, কোনো জুলাইয়ের যুদ্ধ তো দেখি নাই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যেতে। একজনও এনসিবির সমন্বয়ক বা এনসিবির নেতাদেরকে তো আমরা দেখি নাই ওইখানে যেতে। আরে ওরা কি যাবে, ওরা তো মানে ক্ষমতায় আসতে না আসতেই নতুন দল গঠন করেছে। তোরা যদি জুলাই যুদ্ধ হতি তাইলে তোরা নতুন দল গঠন করতে না, আগে দেশে কিভাবে শান্তি আনা যায়, সব কিছু স্বাভাবিক করা যায়, মানুষের জীবনযাত্রার নিরাপত্তা এনে দিতে। একটার পর একটা ধর্ষণ হচ্ছে, ধর্ষণ এখন পর্যন্ত কমেনি। বিভিন্ন আনাচে কানাচে, শহরে, গ্রামের অলিগলি সব জায়গায় ধর্ষণ হচ্ছে, সেটাও তোরা বন্ধ করতে পারলি না। এই যে রংপুরে একটা হিন্দু গ্রামের সব কিছু ভেঙে তোরা তছনছ করে দিয়েছে, কই তোরা তো এটার প্রতিবাদ করতে যাসনি, ওদেরকে তো তোরা হচ্ছে নিরাপত্তা দেসনি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ থাকবে কেন? সবার আগে আমরা মানুষের পরিচয়, সবাইকে একসঙ্গে চলতে হবে। কই ওইটা তো তোরা দেখিস নাই। একটা ম্যানহোলের স্ল্যাবের জন্যে একটা তরতাজা জীবন নষ্ট হয়ে গেল এবং সে লাশ হয়ে বাসায় ফিরল। 8 বছরের 2টি যমজ বাচ্চা এতিম হয়ে গেল। সেই বাচ্চাদের পাশে গিয়ে তো এখন পর্যন্ত একজনও দাঁড়াসনি, কোনো প্রশাসনের লোককেও দেখলাম না তাদের পাশে গিয়ে দাঁড়াতে। এবং এই যে মহিলাটা মারা গেল, ওই নারীটা মারা গেল, কই এইটা নিয়ে তো তোদের কোনো মাথা ব্যথা নাই। তোরা তো এটা দেখিস না যে ঢাকা শহরে এইরকম স্ল্যাববিহীন ম্যানহোল অজস্র রয়েছে, কই ওইগুলি তো তোরা দেখিস না, ওইগুলি তো তোরা করিস না। আন্দোলন করলে এইগুলি নিয়ে তোরা আন্দোলন কর। দ্বিতীয়বার নাকি দেশ স্বাধীন হয়েছে, এখন নাকি আমরা অবাধে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে মনের ভাষা ব্যক্ত করতে পারবো। আমরা এখন নাকি প্রাণ খুলে কথা বলতে পারবো। কিন্তু কই, যখনই কেউ খোলা মনে কথা বলতে চায়, প্রাণ খুলে কথা বলতে চায়, তখনই সে হয়ে যায় আওয়ামী লীগের চামচা, সে হয়ে যায় শিবিরের লোক। হাই রে জুলাইয়ের যোদ্ধা, হাই রে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশ, ধিক্কার জানাই আমি তোমাদের, ঘৃণা করি আমি তোমাদের।